আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আজকে খুব স্পেসিফিক একটা টপিক নিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করব। খুবই শর্ট টাইমের জন্য আপনাদের কাছে আসছে। আপনারা কোনো চিন্তা করে দেখছেন যে আমরা রাজনৈতিকভাবে সব সময় কেন একটা ব্লকেডের মধ্যে থাকি, যে আমাদের একটা বারবার নিজেদের রক্ত দিয়ে আমাদের কেন একটা রেভলিউশন আনতে হয়? ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি? 2024-এর গণ অভ্যুত্থান বিপ্লব কি আমাদেরকে কোনো শিক্ষা দিয়ে যায়? আমরা কি আগে পারবো রাষ্ট্র হিসাবে, না আগে পিছিয়ে থাকবো? আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, আমার হিসাবে আমরা 1971 সালে একটা জিনিস পাইছি বিপ্লব করে, 1991 সালে আরেকটা বিপ্লব করে আরেকটা জিনিস পাইছি, 2024 সালে আরেকটা বিপ্লব করে আরেকটা জিনিস পাইছি। আমরা কিন্তু প্রত্যেকটা তিনটা জায়গায় একটা একটা জিনিস অ্যাচিভ করছি। আপনারাও বলতে পারেন কি অ্যাচিভ করছি, কিছু তো চেঞ্জ দেখি না। 1971 সালে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা কাশ্মীর এবং শ্রীনগর এবং ইন্ডিয়ার 7 সিস্টার্স এসবের মতো, ফিলিস্তিন এসবের মতো বিনা রাষ্ট্রের কোনো রাষ্ট্র থেকে আলাদা হয়ে একটা নিজের রাষ্ট্র বানাতে পারছি, ছোট কিন্তু নিজের গভর্নেন্স সিস্টেম আনতে পারছি। নাহলে আমরা সবসময় পাকিস্তান আর ইন্ডিয়ার মারামারির মধ্যে থাকতাম। আমরা 1991 সালে রাষ্ট্রীয়ভাবে একসাথে তৈরি হয়ে সেনাবাহিনীকে আর যাতে তারা ফর্মালি কোনোদিন সরকার গঠন না করতে পারে এবং ডিসিপ্লিনের মধ্যে থাকে, ওই ব্যারাকে আমরা পাঠাইছি এবং আজ পর্যন্ত ওই ব্যারাক থেকে তারা বের হয়নি, ওই সাহস তারা করতে পারে নাই। 2024-এ আমরা রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে সারা জীবনের জন্য জবাবদিহিতায় আনতে পারছি। আজ থেকে আমি বিশ্বাস করি যে এই রাজনৈতিক বন্দোবস্তই বাংলাদেশে হোক, বাংলাদেশে আর কোনোদিন কোনো রাজনীতি বন্দোবস্ত, রাজনৈতিক নেতা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ বাংলাদেশে জবাবদিহিতার বাইরে যেতে পারবে না। এখন শুধু একটা জিনিসই বাকি, একটা জায়গায় আমরা হাত দেওয়া বাকি হয়েছে। ওই হাত দেওয়ার জন্য আমাদের লাগলে আরেকবার রক্ত দিতে হইতে পারে। জানি না ওইটা আমরা রক্ত দেওয়া ছাড়া অ্যাচিভ করতে পারবো নাকি, কিন্তু ওই জিনিসটা আমাদের এখন অ্যাচিভ করা বাকি। সেই জিনিসটা কি এবং ওই জিনিসটা কেন এত বড় যেটা আমাদেরকে এখনো ফাংশন করতে দিতেছে না, এটা নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।